হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর ভূগোলের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবীর গতিসমূহ যে তোমাদের পড়াটা রয়েছে সেটাকে ভালো করে বোঝাবো। ঠিক আছে, তোমরা কিন্তু চটপট বইটা বার করে পড়াটা দেখে নেবে। ওকে, তোমাদের কাছে এর আগেও বলেছি যে রাইটারের বইগুলো রয়েছে সেগুলো বার করে দেখবে। একটা কথা মাথায় রাখবে, যে লেখকের বই হোক না কেন, পড়ার যে টপিকগুলো সব রকম বইতে কিন্তু সেম আছে। সুতরাং পড়াটা শুধু শুনে যাও আর বুঝে যাও, তাহলেই হবে। প্রশ্ন তোমাদের তো একই আসবে, তাই না? সুতরাং যে রাইটারের বই হোক না কেন চিন্তার কোনো বিষয় নয়, পড়াটা ভালো করে শোনো, তাহলেই হবে। দেখো, পৃথিবীর গতিসমূহ তোমাদের অনেকটা ধারণা রয়েছে, ক্লাস 7-এ ক্লাস 8-এ তোমরা অনেকটাই পড়েছো, সেখান থেকেই একটু ডিটেলস এখানে রয়েছে, জিনিসগুলো একই। তো দেখো, পৃথিবীর নির্দিষ্ট দুটি গতি, এক আবর্তন গতি আর একটা পরিক্রমণ গতি। তো দেখো, আবর্তন গতি কাকে বলে? পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে পাক খেতে খেতে যে সময় নেয় তার নাম হচ্ছে 24 ঘন্টা। অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পাক খেতে সময় নেয় 24 ঘন্টা। তো সেটাকেই বলা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। আর পরিক্রমণ গতি কোনটা? নিজের অক্ষের চারিদিকে আবর্তন করতে করতে যখন একবার সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলা হচ্ছে পরিক্রমণ গতি, যার সময় লাগে 365 দিন। ওকে, তো পরিক্রমণ গতি তোমরা তো জানোই। এরপর দেখো রয়েছে সৌরজগতে অন্যান্য গ্রহের আবর্তন ও পরিক্রমণ। বলতে সৌরজগতে পৃথিবী সহ মোট গ্রহের সংখ্যা 13টি, যার মধ্যে কুলীন গ্রহ 8টি আর বামন গ্রহ 5টি। পৃথিবী সহ বাকি গ্রহগুলোর উৎপত্তি সূর্য থেকেই ঘটেছে বলে মনে করা হয়। তাই বাকি গ্রহগুলোর আবর্তন ও পরিক্রমণজনিত বৈশিষ্ট্য অনেকটা প্রায় পৃথিবীর মতোই। সৌরজগতের কুলীন গ্রহগুলো কোনগুলো? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলো হচ্ছে কুলীন গ্রহ। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি পেলাম, যে পৃথিবীতে মোট গ্রহ সংখ্যা কটি এবং কুলীন গ্রহ কটি, বামন গ্রহ কটি, কুলীন গ্রহগুলো কি কি, এই প্রশ্ন কটা পেলাম। এরপর চলে এসো আবর্তন ও পরিক্রমণ জনিত প্রধান বা কুলীন গ্রহগুলোর সংক্ষিপ্ত তথ্য। বাস এখানে চার্টের মধ্যে অনেক তথ্য দেওয়া রয়েছে, এটা জাস্ট একবার দেখে নেবে, তাহলেই হবে। চলে এসো তার পরের পাতায়, দেখো রয়েছে অ্যারিস্টটল। এখান থেকে আমরা পড়বো, বাকিগুলো পড়লাম না, সেগুলো একবার রিডিং পড়ার দরকার আছে, সেখানে সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই বলে আমি সেটা পড়লাম না, তোমরা একবার রিডিং পড়ে নিও। ওকে, অ্যারিস্টটল, পৃথিবী বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ও ইউডোকাস পৃথিবী কেন্দ্রিক ধারণার সাপেক্ষে মত প্রকাশ করেন। অ্যারিস্টটল ধারণা করেছিলেন যে মহাবিশ্বের মাঝখানে রয়েছে স্থির পৃথিবী, আর এই পৃথিবীকে ঘিরে রয়েছে 55টি পূর্ণবৃত্ত কক্ষপথ, যে পথগুলিতে চাঁদ, অন্যান্য গ্রহ ও নক্ষত্রগুলো প্রদক্ষিণ করছে। তাহলে এই বক্তব্যটা কার? অ্যারিস্টটলের। ঠিক আছে, এরপর আসছে টলেমি কি বলেছিলেন? খ্রিস্টপূর্ব 150 সাল নাগাদ টলেমিও অ্যারিস্টটলের মতো পৃথিবী কেন্দ্রিক ধারণার সাপেক্ষে মত প্রকাশ করেন। তার মতে পৃথিবীকে মাঝখানে রেখে বৃত্তাকার কক্ষপথগুলোর মধ্যেই গ্রহগুলো অবস্থান করছে। তারপর রয়েছে আর্যভট্ট কি বলেছিল? 499 খ্রিস্টাব্দে আর্যভট্ট উল্লেখ করে যে উপবৃত্তাকার পৃথিবী তার অক্ষের ওপর আবর্তন করছে। তাই এই সমস্ত লাইনগুলো মনে রাখো যে কোন ব্যক্তি কি বলেছিল পৃথিবী আর সূর্যের এই ধারণা নিয়ে, যে কে ঘুরছে আর কে স্থির। তারপরের প্রশ্ন, নিকোলাস কোপার্নিকাস কি বলেছিল? আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক পোল্যান্ডের নিকোলাস কোপার্নিকাস এই সূর্যকেন্দ্রিক ধারণার অবতারণা করেন, অর্থাৎ সূর্য হচ্ছে কেন্দ্রে থাকে। 1514 সালে প্রকাশিত ডি রেভলিউশনি বাস, ঠিক আছে, গ্রন্থে তিনি প্রথম বলেন যে মহাবিশ্বের ভরকেন্দ্র পৃথিবীতে নয়, রয়েছে সূর্যের নিকটে। এই কথাটা তিনি বলেছিলেন নিকোলাস। পৃথিবী থেকে সূর্য ছাড়া অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো অনেক দূরে আছে বলেই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো নির্দিষ্ট পথে আবর্তন ও পরিক্রমণ করছে। এরপর চলে আসো জোহান্স কেপলার কি বলেছিল? কোপার্নিকাসের ধারণাকে সমর্থন করে তিনি আবিষ্কার করেন সকল গ্রহগুলির কক্ষপথ উপবৃত্তাকার এবং কক্ষপথের দুটি নাভির একটিতে রয়েছে সূর্য। এরপরে চলে এসো গ্যালিলি, ট্রিপল স্টার করো এটাকে। পৃথিবী বিখ্যাত গণিতজ্ঞ ও পদার্থবিদ গ্যালিলিও টেলিস্কোপের সাহায্যে পর্যবেক্ষণ করে কোপার্নিকাসের ধারণাকে সমর্থন করেন এবং ব্যাখ্যা করেন সূর্যকে মাঝখানে রেখে অন্যান্য গ্রহগুলি ঘুরছে। তবে গ্যালিলিওর এই ধারণা অ্যারিস্টটলের ধারণার পরিপন্থী ছিল বলে তাকে অনেক দুর্ভোগ পোহাতে হয় এবং রোমান ক্যাথলিক চার্চের ওপর দণ্ডাদেশ হয়, তাকে জেল খাটতেও হয়েছিল। এটা বিশাল একটা ঘটনা আর কি ইতিহাসে। সারা পৃথিবী জুড়ে গ্যালিলিওর মত সমর্থিত হলেও দীর্ঘদিন পরে 1992 সালে ভ্যাটিকান পোপ এই সত্যটাকে কি করে? স্বীকার করে। বোঝা গেল?
তারপর চলে এসো আইজ্যাক নিউটন। ইংল্যান্ডের পদার্থবিদ ও গণিতজ্ঞ নিউটন তার গ্রন্থ প্রিন্সিপিয়াতে প্রকাশিত প্রথম সূত্রের সাহায্যে ব্যাখ্যা দেন। মনে রাখবে প্রিন্সিপিয়া, সেখানে কি বলেন না, মহাবিশ্বে প্রতিটি বস্তুকে আকর্ষণ করছে এবং এই আকর্ষণের প্রভাবেই সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ ঘুরছে। তাহলে এক একজন ব্যক্তি কি ভাবে প্রমাণ করেছিল যে সূর্য স্থির না পৃথিবী স্থির, কে ঘুরছে, এই সমস্ত কথাগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এরপর চলে এসো পৃথিবীর আবর্তন। বলছে সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজ অক্ষ বা মেরুরেখার ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খাওয়াই হলো পৃথিবীর আবর্তন। এক লাইনের মধ্যে দেখো কত সুন্দর লিখে দেওয়া আছে। আবর্তনের কারণেই কিন্তু পৃথিবীতে কি হয়, দিন ও রাত হয়, তোমরা জানো। তাই এর অপর নাম কি, আহ্নিক গতি। তাহলে আবর্তন গতির অপর নাম আহ্নিক গতি, অন্য শব্দের অর্থ দিন। এরপর আসছে আবর্তনের দিক। পৃথিবী নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। মনে রাখবে পৃথিবী কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বলেই আমরা সূর্যকে পূব আকাশে দেখতে পাই এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখতে পাই। বোঝা গেল? সূর্য কিন্তু নয়, পৃথিবী কিন্তু পশ্চিম থেকে অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে কিন্তু ঘুরছে। ঠিক আছে, এরপর হচ্ছে আবর্তনের মেন সময়। দেখো এখানে মার্ক করা আছে পেন দিয়ে। আবর্তনের মেন সময় হচ্ছে 24 ঘন্টা। পুরোপুরি 24 ঘন্টা না হলেও 24 ঘন্টা হিসেবে ধরে নেওয়া হয়। ঠিক আছে, আর এই 24 ঘন্টা যে দিন হয় তাকেই বলা হয় গড় সৌরদিন। এরপর দেখো রয়েছে নক্ষত্র দিনের সময়। আমি হাইলাইট করে রেখেছি, সেটা ভালো করে তোমরা খাতায় নোট করে রাখো। নক্ষত্র দিনের সময় হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। ব্যাস এটুকু পড়লেই যথেষ্ট। এরপর দেখো হাইলাইট করেছি নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘ কেন, এটা ভালো করে করবে। পৃথিবীর মোট দ্রাঘিমা 360 ডিগ্রি। দূরের কোনো নক্ষত্রকে সামনে রেখে পৃথিবীর কোনো দ্রাঘিমা থেকে এক পাক আবর্তন করে পরের বার সেই দ্রাঘিমায় আসতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। কিন্তু সূর্যকে সামনে রেখে পৃথিবী আবর্তন করে কোনো দ্রাঘিমা থেকে পরের দিন যখন সেই দ্রাঘিমায় আসে তখন তার কক্ষপথের 1 ডিগ্রি কি হয়, সরে যায়। ফলে সেই দ্রাঘিমার আসতে 3 মিনিট 56 সেকেন্ড যে সময়টা, সেটা অতিরিক্ত লেগে যাচ্ছে। বোঝা গেল? তার জন্যই সৌরদিন মানে নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন বেশি বড় হয়। ওকে, এটা ভালো করে পড়বে। এরপর চলে আসো তার নিচে থেকে রয়েছে দেখো সূর্যের দৈনিক আপাত গতি। আমি তোমাদের যে সমস্ত পয়েন্টগুলো বলছি তোমাদের পরীক্ষায় কিন্তু এইগুলোই প্রশ্নতে আসবে। সূর্যের দৈনিক আপাত গতি বলতে কি বোঝো? দেখো পৃথিবীর সাপেক্ষে সূর্য স্থির, তোমরা জানো। পৃথিবীর নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বলেই প্রতিদিন সূর্য পূব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। তবে আমাদের কাছে মনে হয় সূর্য পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে যাচ্ছে। সূর্যের এই অবস্থানের যে আপাত পরিবর্তন, মানে সূর্য তো পরিবর্তন হয় না, কিন্তু দেখে মনে হয় পরিবর্তন হচ্ছে, এটাকেই বলা হচ্ছে সূর্যের দৈনিক আপাত গতি। ওকে, বোঝা গেল? তোমাদের এগুলো সমস্ত কিছুই জানা, জাস্ট আমার ভিডিওটা দেখলে পরে তোমাদের পড়াগুলো আরো জলের মতো লাগবে। তাই দেরি না করে চটপট যতবার বন্ধুদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। কিন্তু এরপরে ইম্পর্টেন্ট তথ্য, পৃথিবীর আবর্তন হঠাৎ থেমে গেলে কি হবে? ধরো একটা ট্রেন প্রচন্ড বেগে যাচ্ছিল, ট্রেনটি হঠাৎ ব্রেক কষলে কি হবে? ভাবলেই তো গা শিউরে ওঠে, তাই না? পৃথিবী হঠাৎ থেমে গেলে ঠিক একই সমস্যাই হবে। পৃথিবীর ওপরের বাড়ি, গাছপালা, পাহাড়, পর্বত নিমেষে পূর্ব দিকে ছিটকে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। চলে এসো তার পরের পাতা, পৃথিবীর আবর্তনের ফলাফল। এই যে পৃথিবীর আবর্তনটা হচ্ছে তার ফলে কি কি হচ্ছে পয়েন্টগুলো পড়ছি। সূর্যোদয় সূর্যাস্ত জানো তোমরা, দিন ও রাত্রি সংগঠন, তারপর কি ছায়াবৃত্ত, এটা পড়ানোর দরকার আছে। কি ছায়াবৃত্ত এটা তোমরা হালকা জানো, তাও এখানে আমি আবার পড়ে শোনাচ্ছি, তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো যে সমস্ত জায়গায় তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আমি কিন্তু সেই জায়গাগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি, বাকি যেগুলো তোমরা রিডিং করে নেবে। ওকে, দেখো পৃথিবীর আলো অন্ধকারের সীমারেখা হলো ছায়াবৃত্ত। আলো অন্ধকার অর্থাৎ পৃথিবী গোল বলে ছায়াবৃত্ত পূর্ণবৃত্ত অবস্থানে থাকে। ছায়াবৃত্তটা কেমন হয়? পুরো গোল পূর্ণবৃত্ত। অর্থাৎ যখন পৃথিবীর ওপর সূর্যের আলো পড়ে, ভালো করে বুঝবে, পৃথিবীর ওপর যখন সূর্যের আলোটা পড়ে তখন পৃথিবীর এক প্রান্ত আলো হয়, অপর প্রান্ত তো অন্ধকার থাকে। তাহলে এই যে আলো আর অন্ধকারের মাঝ বরাবর যেটা রেখা কল্পনা করা হয় সেটাকেই বলা হয় ছায়াবৃত্ত। এবার দেখো আমি পড়ে শোনাচ্ছি। বলছে পৃথিবী গোল বলে ছায়াবৃত্ত পূর্ণবৃত্ত অবস্থানে থাকে, যার একদিকে হয় দিন অপরদিকে হয় রাত। ছায়াবৃত্ত বরাবর উষা ও গোধূলি হয়। উষা গোধূলি কি? দেখো ভোরের পর মানে ভোরের পর সূর্য ওঠার যে আগের মুহূর্ত তাকে বলছে উষা, আর সন্ধে আর কি বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার আগের মুহূর্ত যে অন্ধকার হালকা হালকা আলো তাকে বলা হচ্ছে গোধূলি। ঠিক আছে, সেটা তারপরে ইয়েতে আমরা পড়বো।
তো এটাই বলছে যে ছায়াবৃত্ত বরাবর কি তৈরি হয়, উষাগতি তৈরি হয়। পৃথিবীর আবর্তিত হচ্ছে বলে ছায়াবৃত্ত এক স্থানে স্থির নয়, সর্বদা পশ্চিম দিকে সরতে থাকে এবং ছায়াবৃত্ত ঘুরতে 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 থাকে বলেই দিনরাত্রির পর্যায়বৃত্তগুলো পরিবর্তিত হয়। ঠিক আছে, এবার আসছি উষা আর গোধূলি, যেটা আমি একটু আগেই বলছিলাম। সূর্য ওঠার আগে এবং অস্ত যাওয়ার পর আকাশ থেকে বিচ্ছুরিত আলোর প্রভাবে যে ম্লান ও আলোকময় অবস্থা, অর্থাৎ হালকা হালকা আলো দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় উষা এবং গোধূলি। আসলে দিগন্ত রেখার নিচে যখন 18 ডিগ্রি পর্যন্ত সূর্য থাকে, মনে রাখবে 18 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ সামান্য একটু দেখতে পাওয়া যায়, ততক্ষণে ঊর্ধ্ব আকাশ থেকে সূর্যকে দেখা যায়। তোমরা খেয়াল করো যে বিকালে সূর্য অস্ত যাওয়ার পরেও কোনো প্লেন গেলে সূর্যের আলোয় তা চকচক করে। সূর্যের এই আলো আকাশের মেঘ ধূলিকণা থেকে বিচ্ছুরিত হয়ে পৃথিবীর বুকে ফিরে আসে এবং ম্লান আলোকময় অবস্থার সৃষ্টি করে। এইভাবে উষাগোধূলি সৃষ্টি হচ্ছে, বোঝা গেল? তারপর প্রভাত হয়, অর্থাৎ সকাল, তারপর মধ্যাহ্ন, দুপুর, অপরাহ্ন, দুপুরের পর সন্ধ্যা, মধ্যরাত্রি, এগুলো সবই কিন্তু এই আবর্তন গতির ফলেই হচ্ছে, বোঝা গেল? তাই এটা কিন্তু তোমাদের বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। টিফিল স্টার করে রাখো, পৃথিবীর আবর্তনের ফলাফল কি কি, গুছিয়ে লিখতে হবে কিন্তু। দেখো অনেক সময় টেক্সটটা যদি ভালো করে পড়ো না, সঙ্গে হেল্পার বইয়ের প্রয়োজন নেই। ঠিক আছে, এই টেক্সটটা থেকে কিন্তু তোমাদের অ্যান্সার গুছিয়ে লেখা যায়, কিন্তু অনেকে তা আবার পারে না, তাদের আবার মনে হয় হেল্পার বইয়ের প্রশ্নগুলো দিলেই ভালো হয়। তো সবার জন্য তো আমি আছি, বইয়ের জন্য আমি আছি, হেল্পার বইয়ের জন্য আমি আছি। তো এটা যদি মনে হয় কারো বই থেকে করবে, বই থেকেও করতে পারো, আর যদি মনে হয় না আমরা হেল্পার বই থেকে মুখস্থ করব, সেখান থেকেও করতে পারো। ব্যাপারটা ঠিক একই, গুছিয়ে লেখাটাই হচ্ছে মেন ব্যাপার। এই যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে, পয়েন্টগুলো ধরে ধরে লিখতে হবে কিন্তু, কারণ এখন ক্লাস 9 উঠে গেছো। এরপরে আসি কোরিওলিস বলের প্রভাব। কোরিওলিস বলটা কি, এটাও তোমরা পড়েছো। বলছে আবর্তনের কারণে পৃথিবীর ওপর যে বল সৃষ্টি হয়, একটা তো বল সৃষ্টি হয়, সেই বলটাকে বলা হয় কোরিওলিস। কার নাম অনুসারে? জি ডে কোরিওলিসের নাম অনুসারে। এই বলের প্রভাবেই বায়ু, সমুদ্র স্রোত ইত্যাদি সোজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে যায় আর দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে যায়। আর এটা কি বলা হয়? ফেরেলের সূত্র। ঠিক আছে, তাহলে ফেরেলের সূত্রটা কি? এটা হচ্ছে ফেরেলের সূত্র। তো প্রভাবটা কি না, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু, এই 3 প্রকারের নিয়ত বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। ছবিটা দেখতেই পাচ্ছ। এই নিয়মেই কিন্তু সমুদ্র স্রোত উভয় গোলার্ধে বাঁকে। এই বলের প্রভাবে উত্তর গোলার্ধে ঘূর্ণবাতের বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে চক্রাকারে কেন্দ্রে প্রবেশ করে। প্রতিব ঘূর্ণপাতে এর বিপরীত বায়ু বিপরীতভাবে বায়ু কেন্দ্র থেকে বেরিয়ে যায়। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র, সমুদ্রে চলা জাহাজ এই বলের প্রভাবেই কিন্তু বেঁকে যায়। তাহলে কোরিওলিস বলটা কি বুঝতে পারছো? দিনে দুবার আবার জোয়ার ভাটা হয়। বলছে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে পৃথিবীতে জোয়ার হলেও চাঁদের আকর্ষণ কি মুখ্য। পৃথিবীর আবর্তন না থাকলে 27.1-3 দিন অন্তর কোনো স্থানে জোয়ার হতো, কিন্তু পৃথিবীর আবর্তন করছে বলেই সেই যে কোনো স্থানে পৃথিবীতে কি হচ্ছে? দুবার জোয়ার হচ্ছে, একবার মুখ্য জোয়ার আর একবার গৌণ জোয়ার, বোঝা গেল? তারপর চলে আসো পৃথিবীর আকৃতি। সৃষ্টির পর থেকে পৃথিবীর মেরু ব্যাস অপেক্ষা নিরক্ষীয় ব্যাসটা কত কিলোমিটার বেশি রয়েছে? 43 কিলোমিটার বেশি রয়েছে। এটাও পয়েন্ট করবে যে নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের থেকে কতটা বেশি? 43 কিমি বেশি। 1 ডিগ্রিতে 4 মিনিট সময় নির্ধারণ, পৃথিবীর এক পাক ঘুরতে সময় নেয় 24 ঘন্টা। সেই জন্য পৃথিবীতে 1 ডিগ্রিতে 4 মিনিটের তফাৎটা নির্ণয় করা হয়েছে। এই সূত্রটা মনে রাখবে। 1 ডিগ্রিতে কত মিনিট তাৎপর্য হয়, তফাৎ হয়? উত্তর হবে 4 মিনিট। পৃথিবীতে এই 24 ঘন্টাকে 24টি ভাগ করে এক একটি ভাগকে 1 ঘন্টা ধরা হয়েছে। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে বলেই পূর্ব দিকে সময় বাড়ে, পশ্চিম দিকে সময় কমে। তাহলে এটা কিসের জন্য হচ্ছে না? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বলে। এগুলি হচ্ছে এক্সট্রা তথ্য, যেগুলো তোমরা ছোট ক্লাসে পাওনি। ক্লাস 7 ও 8 কিন্তু এই তথ্যগুলো পাওনি। ঠিক আছে, যত উঁচু ক্লাসে উঠবে তত ডিটেলস জানতে পারবে, আরো বেশি করে জানতে পারবে। এরপর থেকে উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি। দেখো আবর্তনের জন্যই কিন্তু পর্যায়ক্রমে দিন ও রাত্রি কারণে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী সৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে বা হয়েছে। এরপরে আসছি পৃথিবীর অক্ষের হেলানো অবস্থান ও তার গুরুত্ব। দেখো পৃথিবী তার কক্ষতলের সঙ্গে তোমরা জানো 6.5 ডিগ্রি কোণে অবস্থান করছে, এটা ছোটবেলার ক্লাসগুলোতেও পড়েছো। কিন্তু মেরুরেখা উলম্ব রেখার সঙ্গে কিন্তু 23.5 ডিগ্রি কোণ করে আছে, এটা মাথায় রাখবে। মেরুরেখা কোণ করে আছে 23.5 ডিগ্রি, আর কক্ষতলের সঙ্গে কোণে আছে 66.5 ডিগ্রি। এবার দেখো হচ্ছে ফলাফল। এই যে পৃথিবী যে হেলানো ভাবে অবস্থান করছে, তার ফলে কি কি হচ্ছে? দিন রাত্রির দৈর্ঘ্য ছোট বড়। আবর্তনকালে মেরুরেখা সর্বদা কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থানের কারণে নিরক্ষরেখা বাদ দিলে সব স্থানে দিন রাত্রি দৈর্ঘ্য তারতম্য ঘটে। উত্তর মেরু যখন সূর্যের দিকে হেলে থাকে, তখন উত্তর গোলার্ধে
দিন বড়। আবার রাত ছোট, আবার দক্ষিণ গোলার্ধে দিন ছোট রাত বড়। এরকম তোমরা তো বুঝতেও পারো যে কখনো কখনো দিন বড় হচ্ছে রাত ছোট হচ্ছে, তাই না? তো আবার দক্ষিণ মেরু যখন সূর্যের দিকে হেলে থাকে তখন দুই গোলার্ধে বিপরীত অবস্থা ঘটে। যদি মেরুরেখা হেলানো না থাকে বা না থেকে উলম্ব থাকতো তাহলে 365 দিনই কিন্তু সারা পৃথিবীর সব জায়গায় 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত হতো, আর সূর্য ঠিক পূর্ব দিকে উঠতো, পশ্চিম দিকে অস্ত যেত। বোঝা গেল? যদি মেরুরেখা হেলানো না থেকে উলম্ব থাকতো আর কি, মানে ঠিক এইরকম, এরকম না থেকে যদি এইরকম থাকতো সোজাসুজি। বুঝতে পারছো? তারপর কি আসছে? সূর্যরশ্মি পতন কোণে তারতম্য ঘটছে, ঋতু পরিবর্তন ঘটছে। ব্যাস, এটা লিখলেই যথেষ্ট, আর কিছু লেখার দরকার নেই। ওকে, তো তোমাদের এই আজকের ভিডিওতে আমি এই পৃথিবীর আবর্তন পর্যন্তই পড়ালাম, পৃথিবীর আবর্তন পুরো টপিকটাই আর কি। নেক্সট ভিডিওতে আমরা পৃথিবীর পরিক্রমণ থেকে বাকিটা বুঝবো বা পড়ে নেব, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো এবং যেগুলো আর কি আমি জোর দিয়ে পড়তে বললাম সেগুলো কিন্তু সবকটা প্রশ্ন খাতায় নোট করে রেখো, যে এইগুলো আমাদের কিন্তু পড়তে হবে। তাহলে কি হবে, তোমাদের যে কোনো রাইটারের বই হোক না কেন তোমরা সেগুলো কিন্তু পড়ে নিতে পারবে, যে এইগুলো এগুলো পড়বো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদেরকে যত পারো শেয়ার করে দেবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।